আচ্ছা, তো mg1 gd ইনফিনিটি ইনফিনিটি, তো দেখে বোঝা যাচ্ছে এখানে আমাদের ইন্টারভ্যাল টাইম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, কিন্তু সার্ভিস টাইম এক্সপোনেনশিয়াল না, সার্ভিস টাইম একটা জেনারেল ডিস্ট্রিবিউশন। তো প্রথমত যেহেতু সার্ভিস টাইম এক্সপোনেনশিয়াল না, এটা আর বার্থ ডেট প্রসেস থাকলো না। কেন? কারণ বার্থ ডেট প্রসেসের ক্ষেত্রে আমার দুইটাই এক্সপোনেনশিয়াল হওয়া লাগবে, ইন্টারভ্যাল টাইমও আর সার্ভিস টাইমও দুইটাই এক্সপোনেনশিয়াল হওয়া লাগে। তো বার্থ ডেট প্রসেস না হওয়াতে এখানে কি হইল, বার্থ ডেট প্রসেসের ক্ষেত্রে আমার যদি কোনো একটা সার্ভিস কমপ্লিশনের প্রবাবিলিটি বের করতে যাই, যে টি থেকে টি প্লাস ডেল টি এর মধ্যে একটা প্রমাণ পড়ছিলাম, টি থেকে টি প্লাস ডেল টি এর মধ্যে আমার কোনো একটা সার্ভিস কমপ্লিশনের প্রবাবিলিটিটা, ওইটা ডিপেন্ড করতেছে না যে আমার লাস্ট সার্ভিস কমপ্লিশন হয়েছিল কখন, মানে আমি অ্যাকচুয়ালি কোন জায়গায় আছি এটা আমার ডিপেন্ড করতেছে না। টি থেকে টি প্লাস ডেল টিতে এখানে টি এর মান যাই হোক না কেন, জিরো থেকে ডেল টি হোক বা ডেল টি এর মান জাস্ট ভ্যারি করতে পারে, টি এর মান যাই হোক না কেন সবসময় আমাকে রেজাল্ট সেমই দিবে, প্রবাবিলিটি আমার চেঞ্জ হবে না। আমি আমার টাইম ডিউরেশনের কোন পজিশনে আছি এটার উপর ডিপেন্ড করে। কিন্তু যদি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন না থাকে, কোনো একটা জেনারেল ডিস্ট্রিবিউশন হয়, ধরি একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিই, এক্সাম্পল যদি দিই যে এমন যে এখন কোনো অ্যাভারেজ নাই, ইউনিফর্ম মানে সবসময় সেমই, যে 5 মিনিট পর পর একজনের সার্ভিস দেওয়া শেষ হয়, মানে একজনের সার্ভিস দিতে 5 মিনিট সময় লাগে। তাহলে এখন এই টি প্লাস ডেল টি এর ব্যাপারটা হয়ে গেল যে যদি আমি আমি টাইম জিরোতে থাকি, টাইম জিরো থেকে টাইম 5 মিনিট, ডেল টি এর মান কোনো কিছু একটা ধরি, তো ডেল টি এর মান ধরো আমার 3, তাইলে আমার 0 থেকে 3 মিনিটে আমার সার্ভিস কমপ্লিশনের প্রবাবিলিটি কত? 0, কারণ 5 মিনিট হয় নাই, বলছে ইউনিফর্ম যে 5 মিনিট পর পর ইয়া হয়, তাহলে এই ক্ষেত্রে 0। কিন্তু আমি যদি আবার 3 মিনিট থেকে শুরু করি, টি এর মানও 3, ডেল টি এর মানও 3, তাহলে 3 থেকে শুরু করে 3 প্লাস ডেল টি, মানে 3 থেকে শুরু করে 6, 3 থেকে 6-এর ভিতরে আমার একটা সার্ভিস কমপ্লিশনের প্রবাবিলিটি কত? এখন কিন্তু আবার প্রবাবিলিটি হয়ে গেছে 1। কেন? কারণ এখন আবার আমার 5 মিনিট পার হয়ে গেছে, যেহেতু ইউনিফর্ম 5 মিনিট পর পর একটা করে একজনের সার্ভিস শেষ হয়, তো 5 মিনিট পার হওয়াতে এখন প্রবাবিলিটি ইয়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যেটা আমার বার্থ ডেট প্রসেসের ক্ষেত্রে ছিল না, বার্থ ডেট প্রসেসের ক্ষেত্রে আমি আমার সিস্টেমের টাইমের যে জায়গাতেই থাকি না কেন, ডেল টি টাইম পর আমার সার্ভিস কমপ্লিশনের যে প্রবাবিলিটিটা সবসময় সেম থাকবে, যেটা অন্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে থাকে না। এটা আমরা বার্থ ডেট প্রসেসের ওই একটা প্রুফের মধ্যে করে আসছিলাম যে এটা কীভাবে হোল্ড করে। তো ঠিক আছে, এটা বার্থ ডেট প্রসেস না। এখন সার্ভিস টাইমটা, সার্ভিস টাইমের মধ্যে আমার সার্ভিস রেটটা হচ্ছে মিউ, তাহলে 1/মিউ হচ্ছে আমার সার্ভিস টাইম। ওইটাকে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেক্টেড সার্ভিস টাইম অথবা ফার্স্ট এক্সপেকটেশন অথবা মিন অফ এস বলা হয়েছে। এস হচ্ছে আমার সার্ভিস টাইমের ডিস্ট্রিবিউশনটা, মানে এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন সহজ কথায়। তো এসের যে ডিস্ট্রিবিউশনটা, ওই ডিস্ট্রিবিউশনের মিন কত, ওই মিনটা হচ্ছে আমার অ্যাভারেজ সার্ভিস টাইম। অ্যাভারেজ সার্ভিস টাইম হচ্ছে 1/মিউ, তো 1/মিউ। আর ভ্যারিয়েন্স কত? ভ্যারিয়েন্স হচ্ছে আমার ওই ডিস্ট্রিবিউশনটার ভ্যারিয়েন্স যেটা, ওইটাই। এখন আগে যখন আমরা বার্থ ডেট প্রসেসের ক্ষেত্রে ছিলাম, ওই ক্ষেত্রে আমার ভ্যারিয়েন্সের মান ছিল মিনের স্কোয়ার্ড, কারণ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা প্রুভ করতে পারতাম যে আমাদের ইয়ার মান, ভ্যারিয়েন্সের মান মিনের স্কোয়ার্ড হয়।
এটা ইন্টিগ্রেশন দিয়ে দেখানো যেত, ওটা প্রমাণটা আর দেখাচ্ছি না। কিন্তু সহজ কথায় এক্সপেকটেশন ওই ক্ষেত্রে যখন আমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তখন আমার ভ্যারিয়েন্স সবচেয়ে বেশি, যেটা হচ্ছে আমার মিনের স্কোয়ার্ড, 1/μ এর হোল স্কোয়ার, অথবা ভ্যারিয়েন্স হচ্ছে ফার্স্ট এক্সপেকটেশনের স্কোয়ার, সহজ কথায়। আর যখন একবারে আমার ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম, মানে ডেটারমিনিস্টিক, ডিরেক্ট, ইউনিফর্ম না ডেটারমিনিস্টিক আর কি, ডিরেক্ট ভ্যালু দেওয়া, যে 5 মিনিট পর পর, তো ওই ক্ষেত্রে আমার কোনো ভ্যারিয়েশন নাই, আমার সার্ভিস টাইম সবসময় সেম, তাহলে ওই ক্ষেত্রে আমার ভ্যারিয়েন্স 0। ওকে, তো এখন এগুলোর ক্ষেত্রে তাইলে আমার এই যদি জেনারেল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে এই ক্ষেত্রে আমার স্টেডি স্টেট প্রবাবিলিটি আমি কেমনে বের করব? এর জন্য আমার লাইনে ওয়েট করার, কিউতে ওয়েট করার যে কয়জন ওয়েট করতেছে, এটার একটা সূত্রটা হচ্ছে ওই যে পোলাকজ্যাক আর কিনচিনের সূত্র, এল কিউ ইকুয়াল ল্যামডা স্কোয়ার রো স্কোয়ার, রো না সাই, যাই হোক ওই তো, ও প্লাস রো স্কোয়ার ডিভাইড বাই 2 × 1 - রো। তো ভ্যারিয়েন্স আর কি, ভ্যারিয়েন্স। এখন আমি যদি এখান থেকে রো তো আসলে হচ্ছে আমার ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই মিউ স্কোয়ার, তো এটাকে যদি আমি 1 ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই মিউ স্কোয়ারে ভাঙায় লিখি, তো ল্যামডা স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটে থাকে আমার ভ্যারিয়েন্স প্লাস 1/μ স্কোয়ার। এটা যদি একটু দিকে লিখবো, এটা ওই সেম জিনিসটা লিখছিলাম, যে ভ্যারিয়েন্স হচ্ছে, ভ্যারিয়েন্স আমরা জানি যে এক্সপেকটেশন অফ এস স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এস এর হোল স্কোয়ার। তাহলে আমি যদি এক্সপেকটেশন অফ এস স্কোয়ার বের করি, মানে সেকেন্ড এক্সপেকটেশন বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে আমার ভ্যারিয়েন্সের সাথে এক্সপেকটেশন অফ এস এর হোল স্কোয়ারের যোগফল। তো এখন এই জিনিসটা যদি একটু বলি, যে ধরো আমি তাহলে বললাম যে আমি ল্যামডা স্কোয়ারকে কমন নিলাম, তাহলে পাচ্ছি কই গেল, আচ্ছা, তাহলে পাচ্ছি আমার ভ্যারিয়েন্স, এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স স্কোয়ার্ড প্লাস 1/μ স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 × 1 - রো। এখন এটা হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা, সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই খাটে। কেমনে খাটে? যদি এক্সপোনেনশিয়ালের সূত্রে আমরা জানি, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এল কিউ এর মান কী ছিল, রো স্কোয়ার ডিভাইড বাই 1 - রো। তাহলে এই জিনিসটা এখানে খাটায় কেমনে দেখাই যদি, তাহলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার এই ভ্যারিয়েন্সের মান, আমি একটু আগেই বললাম, ভ্যারিয়েন্সের মান হচ্ছে জাস্ট আমার মিন স্কোয়ার্ড। তাহলে ভ্যারিয়েন্সের মান হচ্ছে ডিরেক্টলি আমার মিন স্কোয়ার, মিন হচ্ছে আমার 1/μ, তো 1/μ স্কোয়ার। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে তো জাস্ট আমার এগুলো কাটি, এটাও কাটি, 2/μ স্কোয়ার, তো ল্যামডা, এখন যদি এটাও কাটি, তাহলে ল্যামডা স্কোয়ার ইন্টু 2/μ স্কোয়ার, এখন এই 2 কাটা, ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই মিউ স্কোয়ার মানে রো স্কোয়ার, এই জিনিসটা কাটি, এটাও বাদ, তো এইটুকু জাস্ট আমার রো এর স্কোয়ার, যেটাই ছিল আমার এল কিউ এর সূত্র এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যখন আমার সার্ভিস টাইমও এক্সপোনেনশিয়াল ছিল। তার মানে এই সূত্রটা জেনারেলাইজ সূত্র, এটা সবগুলোর জন্য খাটে। এখন এই সূত্রটা আসছে কেমনে? আসার জিনিসটা যদি একটু ব্যাখ্যা দিই, এখান থেকে যদি দেখাই, পেইন্টার ইয়াতে একটু সমস্যা করতেছে, যাই হোক। আচ্ছা, তাহলে মিনটা আমরা বুঝছি যে 1/μ, ভ্যারিয়েন্স হচ্ছে আমার ভ্যারিয়েন্স, সেকেন্ড মোমেন্ট মানে এক্সপেকটেশন হচ্ছে আমার ভ্যারিয়েন্সের স্কোয়ার ডি প্লাস মিনের স্কোয়ার, সহজ কথায়। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে তো বললামই যে আমার ভ্যারিয়েন্সের স্কোয়ার মিনের স্কোয়ারের সমান হয়, তো ওই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন হয় 2 ডিভাইড বাই 2 × মিনের স্কোয়ার। আর যে ক্ষেত্রে আমার যদি ডেটারমিনিস্টিক হয়, ডেটারমিনিস্টিকের ক্ষেত্রে আমার কি বলে ভ্যারিয়েন্স 0 হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট, এস এর মান কনস্ট্যান্ট ইউনিফর্ম, তাহলে ওই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন পাবো, এক্সপেকটেশন অফ এস স্কোয়ার আমার জাস্ট ওই
মিনের হোল স্কোয়ার, 2 দিয়ে গুণ দেওয়া লাগে না ওই ক্ষেত্রে। তো 2 দিয়ে যেহেতু গুণ দেওয়া লাগে না, তো এই জায়গায় যে আমার ওই এক্সট্রা যে টার্মটা, মানে আচ্ছা কেটে দিতে দেয় না, যাই হোক, তার মানে ওই ল্যামডা স্কোয়ার যদি কমন নিই, ভ্যারিয়েন্সের স্কোয়ার প্লাস, মানে ভ্যারিয়েন্সের টার্মটুকু বাদ জায়গা আর কি, সহজ কথায়, তাহলে হয় রো স্কোয়ার ডিভাইড বাই 2 × 1 মাইনাস রো। তো নিচে জাস্ট এই 2 গুণ আকারে থাকে, আর কিছু না। তাহলে 2 গুণ আকারে থাকা দিয়ে কী দেখা গেল, আমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার অ্যাভারেজে কিউতে কতজন ওয়েট করতেছে সেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে গেলে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলতে ডিটারমিনিস্টিকে যদি আমি জায়গা, তাহলে সেটা অর্ধেক হয়ে গেল, কিউয়ের লেংথ হাফ হয়ে গেছে, কিউয়ের লেংথ অন অ্যাভারেজ হাফ হয়ে গেছে। কিউয়ের লেংথ হাফ হওয়া মানে আমার ওয়েটিং, কিউতে যারা ওয়েট করতেছে ওই ওয়েটিং ডিউরেশনটাও হাফ হয়ে যাবে, কারণ ওয়েটিং তো দিন শেষে হচ্ছে আমার এল বাই ল্যামডা। তো সব সেম থাকলেও আমার যদি ল্যামডার মান, মিউয়ের মান সবই সেম, শুধুমাত্র সার্ভিস টাইমের ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল থেকে ডিটারমিনিস্টিক হয়ে গেল, জাস্ট এই একটা চেঞ্জেই আমার অ্যাভারেজ ওয়েটিং টাইম আর অ্যাভারেজ লেংথ অফ দ্য কিউ দুইটার ক্ষেত্রেই হাফ হয়ে গেছে। এই সূত্র দিয়ে দেখলাম, কারণ কি ভ্যারিয়েন্স কম। এখন এটা মেক সেন্স করায় কেমনে যে এক্সপোনেনশিয়াল থেকে ইউনিফর্ম হয়ে, মানে ডিটারমিনিস্টিক হয়ে যাওয়াতে হাফ হয়ে গেল কেমনে? এখন এটা যদি একটা সহজ এক্সাম্পল দিই, এটা হইলো, ধরো এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে তো আমি অ্যাভারেজ সার্ভিস টাইম দিছি, কিন্তু আসল সার্ভিস টাইম তো এটা না। আসল সার্ভিস টাইম অনেক ভ্যারি করতে পারে, যে ধরো সার্ভিস টাইম ধরলাম যে আচ্ছা আমার 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে হইতে পারে, 30 সেকেন্ড 5 মিনিট এমন কিছু একটা। আর যেখানে ইউনিফর্ম ওই ক্ষেত্রে আমি ধরলাম যে আচ্ছা সবসময় আমার 2 মিনিট করে লাগে, মানে ডিটারমিনিস্টিক ওই ক্ষেত্রে সবসময় 2 মিনিট লাগে, কিন্তু এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে যে কোনো কিছুই হইতে পারে। এখন কিউয়ের লেংথ বাড়ার কারণ হইল অন অ্যাভারেজে তো ধরো আমার যদি 50-50ও হয়, যে 30 সেকেন্ড লাগে এরকম 50% টাইম হয়, আর 5 মিনিট লাগে এরকম 50% টাইম হয়, মাঝখানেও আছে, কিন্তু আপাতত জাস্ট হিসাবের সুবিধার জন্য মাঝখানে এগুলো ধরতেছি না। 50-50ও যদি ধরি, তাহলে আমি যদি একটা অ্যাভারেজ টাইম পিরিয়ড দিই, যে ধরো আমার কত কি বলবো 10 মিনিট অর সামথিং, 50-50 যদি ধরলাম, তাহলে 10 মিনিটের মধ্যে 10 মিনিট টাইমে আমার 10 মিনিটের 50% টাইম 30 সেকেন্ডে সার্ভিস দেওয়া হয়ে গেছে, আর বাকি 50% টাইম 5 মিনিটে সার্ভিস দেওয়া হয়েছে। তাহলে এই যে আমার 10 মিনিট টাইম পিরিয়ডটার মধ্যে তো এই 5 মিনিটের টাইমটাই বেশি ডমিনেট করবে, তাই না? যদি আমার দুইটাই 50-50 হয়, তাহলে 5 মিনিট ডমিনেট করবে, কারণ একটা 5 মিনিটের যদি সার্ভিস টাইম শুরু হয়, ওটা শেষ হতে সময় বেশি লাগতেছে, ওইটা আমার টোটাল উইন্ডোয়ের বেশি টাইম খেয়ে ফেলতেছে। তো যেগুলো আমার ছোট সার্ভিস টাইম, ওইগুলা আমার টোটাল সিস্টেম চলাকালীন যে টাইমটা, ওই টাইমের খুবই কম পরিমাণ অংশ জুড়ে থাকে। আর যেগুলো একটু তুলনামূলক সময় বেশি লাগে, যে সার্ভিস টাইমটা, ওইগুলাই বলতে গেলে আমার সিস্টেমের পুরো টাইমটা ডমিনেট করে, যদি খুব সহজে যদি বলি। এখন তাইলে কাহিনীটা কী হইল, যেহেতু আমার বড় টাইমটাই ডমিনেট করতেছে, এখন যদি একটা বড় সার্ভিস শুরু হয়, ওই বড় সার্ভিস চলাকালীন আমার কিউয়ের মধ্যে লোকজন আসতেছে, কিউয়ের মধ্যে লোকজন বাড়তেছে, কিউ লম্বা হতে আসছে। এখন কিউ লম্বা হচ্ছে, তার তো এখন ওই যারা কিউতে আসছে ওদের জন্য হইতে পারে পরবর্তীতে সার্ভিস টাইম আরও বেশি লাগলো, তো কিউ আরও লম্বা হতে আসে। তার মানে
আমার এই খারাপ কেসের জন্য কিউ লম্বা হচ্ছে। এখন ভালো কেসগুলো এখানে খারাপ কেসকে আউটওয়ে করতে পারে না। যদি ধরো আচ্ছা একটা 5 মিনিটের সার্ভিস শুরু হইলো, তো 5 মিনিটের সার্ভিস চলাকালীন কিউ এর মধ্যে 10 জন আসলো, ধরলাম 10 জন আসলো কিউতে, তো কিউ এখন 10 জন লম্বা লাইন। তো এখন ঠিক পরে যে আসছে, মানে ঠিক ওর 5 মিনিটের সার্ভিস শেষ, এখন আরেকজন যে আসছে ওর জন্য সার্ভিস দিতে 30 সেকেন্ড সময় লাগলো, সবচেয়ে বেস্ট কেস সিনারিও 30 সেকেন্ড সময় লাগলো। কিন্তু এই 30 সেকেন্ড সময় লাগাতে তো আমার কিউতে 10 জন কমে যায় নাই, কিউ থেকে ম্যাক্সিমাম কমবে একজন, যে আচ্ছা 30 সেকেন্ড সময় লাগলো, তো বেস্ট কেস সিনারিও ওই টাইমে কিউতে আর কেউ আসে নাই। কিন্তু কিউ এর তো আর হ্রাস পাবে না, মানে কিউ এর লেংথও আর কমবে না, একজন সার্ভিস পাবে, জাস্ট একজনের বেনিফিট হবে। মানে যদি একটা শর্টার টাইম হয়, মানে টাইম কম লাগে, তাহলে বেনিফিট হয় শুধু একজনের। যদি টাইম বেশি লাগে তাহলে ক্ষতি হয় সবারই। আর সবসময় যে টাইম কম লাগবে এটাও না, যেহেতু এর একটা ডিস্ট্রিবিউশন, তাহলে ওই ডিস্ট্রিবিউশনের যদি 50-50 ডিস্ট্রিবিউশন হয়, আমার টোটাল টাইমের মধ্যে ডমিনেটই করবে বেশি টাইমগুলো। যদিও ডিস্ট্রিবিউশন 50-50, তখনও আমার এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে ডমিনেট করবে বেশি, কারণ ওদের সার্ভিস শেষ হইতেই বেশি সময় লাগতেছে। তোমার একটা 5 মিনিটের সার্ভিস দেওয়ার টাইমে আমি 30 সেকেন্ডের অনেকগুলো সার্ভিস দিতে পারতাম। তো এই জন্য এখন কি বলে 10টা সার্ভিস দিতে পারতাম 5 মিনিট টাইমের মধ্যে, কিন্তু এখন আর দিতে পারতেছি না। তো 10টা যে পরপর আমার 30 সেকেন্ডের টাইম দিবে তা তো কোনো নাই, অনেক লো চান্স, ডিস্ট্রিবিউশন উল্টাপাল্টা। তো এই কারণে আমার এই খারাপ টাইমগুলা, যে মানে হায়ার এন্ডের থ্রেশহোল্ডগুলা, ওই টাইমগুলোর জন্য আমার কিউএল লেন্থগুলো বাড়তে থাকে, একটা কাসকেডিং ইফেক্ট হয়। কম টাইমেরগুলো আসলেও ওরা খুব একটা লাভ করতে পারে না, ওরা বেশি হইলে 1-2 জনের উপকার করে, যে হ্যাঁ আচ্ছা কিউ 1-2 লাইন সামনে আগাইলো, কিন্তু লাভ তো নাই। যে কি বলে, যার সময় বেশি লাগতেছে তার জন্য কিউতে তো নর্মালি দাঁড়িয়ে আছে, তো ওরা তো আছেই, তার সাথে আরও এক্সট্রা লোকজন এসে আরও দাঁড়াচ্ছে, তো কিউ এর লাইন বাড়তেছে। তো এই জন্য আমার নর্মাল এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিউ এর লেংথ যেটা হয়, আমার যদি আমি নিয়ে যাই, ডিটারমিনিস্টিকে নিয়ে যাই, তাহলে আমার কিউ এর লেংথ অর্ধেক হয়ে যায়। এটা হলো এক। এখন সূত্র কেমনে আসছে ওটাই যদি বলি, প্রথমত আমি কাস্টমার যদি একটা র্যান্ডমলি আসি, একটা দোকানে গেলাম র্যান্ডমলি, তাহলে যেহেতু বললাম যে দোকানের পুরা সার্ভিস টাইমটার মধ্যে ডমিনেট করতেছে যেসব সার্ভিস টাইমে টাইম বেশি লাগতেছে ওইগুলা, তো আমি যদি র্যান্ডমলি আসি একটা সার্ভিস নেওয়ার জন্য, মোস্ট প্রবাবলি হাইয়েস্ট চান্স হবে যে আমি যখন আসছি ওই সময় অন্য কোনো একটা কাস্টমারের সার্ভিস দেওয়া হচ্ছে যেখানে ওই কাস্টমারের টাইম বেশি লাগতেছে, কারণ ফুল টাইম পিরিয়ডের মধ্যে ডমিনেট করতেছে যাদের টাইম বেশি লাগতেছে ওরা। তো আমি র্যান্ডমলি আসলে তো আমার চান্স বেশি যে আমি অমন একজনের টাইমেই আসবো যার টাইম বেশি লাগতেছে, তো আমাকে ওয়েট করা লাগবে। তো এখন আমাকে কি ওয়েট করা লাগবে? প্রথমত আমার তো ওয়েট করা লাগবে যে ওর নিজস্ব যে ওয়েটিং টাইম, যে মানে যে বর্তমানে সার্ভিস পাচ্ছে, ওর সার্ভিস শেষ করতে কতক্ষণ টাইম লাগবে, ওই অ্যাভারেজ টাইমটা আমার ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে হয়তো জাস্ট হাফ, যে ওই ক্ষেত্রে তো আমার ধরো আমার 5 মিনিট করে সময় লাগে প্রত্যেক কাস্টমারের, তো আমি র্যান্ডমলি আসছি, তাহলে অন অ্যাভারেজ আমার 2.5 মিনিট ওয়েট করা লাগতে পারে, মানে ওই যে কাস্টমারের বর্তমানে সার্ভিস পাচ্ছে তার শেষ হতে 2.5 মিনিট লাগতে পারে, 5/2 অ্যাভারেজ। কারণ হইতে পারে আমি ডিরেক্ট 5 মিনিটের শুরুতে আসছি, অথবা হইতে পারে আমি একবারে 5 মিনিট শেষ হওয়ার আগে আসছি, মাঝখানে সব অনেক কেসই আছে। তাহলে সবগুলো অ্যাভারেজ করলে হ্যাঁ 2.5 মিনিট হচ্ছে সেফ গ্রাউন্ড, তার থেকে একটু বেশি লাগতে পারে, একটু কম লাগতে পারে, কিন্তু ওই তো 2.5 মিনিট। কিন্তু এখানে আমি এটাকে এত সিম্পলি ডিনোট করতে পারতেছি না, কারণ
এখানে ডিস্ট্রিবিউশনটা প্রথমত ডিপেন্ড করতেছে আমার যেহেতু একটা রেঞ্জ যে সর্বনিম্ন হতে সর্বোচ্চ এত এত টাইম লাগতে পারে, তো প্রত্যেকটা এটা যেহেতু একটা ডিস্ট্রিবিউশন তাহলে প্রত্যেকটা টাইমের জন্য আলাদা আলাদা প্রবাবিলিটি আছে। তো আলাদা আলাদা প্রবাবিলিটিগুলো আমি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন থেকে পাচ্ছি। ডেন্সিটি ফাংশনকে আমি ওই প্রবাবিলিটির মানে ধরো আমার 5 মিনিট লাগে এরকম কি 5 মিনিটের জন্য যে ডেন্সিটি ফাংশনের মান ওইটাকে আমি 5 মিনিট দিয়ে গুণ দিলে যে মানটা পাবো ওটা হচ্ছে আমার 5 মিনিট টাইম লাগতে পারে এটার প্রবাবিলিটি। এরকম অনেকগুলো প্রবাবিলিটি আমি পাবো। তো এই সবগুলো প্রবাবিলিটির যোগফলটাই তো আমার এক্সপেকটেশন, যে অ্যাভারেজ মিন অ্যাভারেজ টাইম যেটা, তো ওটা যাবে আমার নিচে ডিনোমিনেটরে। এটা এখানে মানে ফাইনাল সূত্র লেখছে, কিন্তু আমি যদি সূত্রটা একটু ভাঙা দেখাই, প্রথমত আমি এখানে ক্যালকুলেট করতেছি যে আমি যখন আসছি তখন যে যার বর্তমানে সার্ভিস হচ্ছে ওর শেষ হইতে কতক্ষণ টাইম লাগবে। তো প্রথমত নিচে হচ্ছে অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ টাইমটা হচ্ছে এক্সপেকটেশন অফ এস, এস দিয়ে ডিনোট করতেছি আচ্ছা আমার টাইম কতক্ষণ লাগতেছে, টাইম এস টাইম লাগতেছে। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি মিন, তো এটাকে চাইলে মিন দিয়েও ডিনোট করতে পারো। তো মিন দিয়ে যদি ডিনোট করি আরও বুঝতে সুবিধা, যে মিন মানে কি তাহলে 1/μ। ওকে, এটা হচ্ছে আমার অ্যাভারেজ টাইম। আর উপরে হচ্ছে আমি কোন টাইমে আসছি, ধরো আমার 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে। তাহলে আমি আপাতত হিসাবে সুবিধার জন্য ধরলাম একটা হচ্ছে 30 সেকেন্ডের জন্য, একটা হচ্ছে 5 মিনিটের জন্য। 5 মিনিটকে আমি তাহলে 5 6 300 সেকেন্ড লিখতে পারি যদি আমি একবারে প্রকাশ করি 300 সেকেন্ড। তো আগে তাইলে 30 সেকেন্ডে যদি আমি আসে থাকি, মানে যদি আমি যে সময় আসছি ওই সময় কোনো একটা 30 সেকেন্ডের সার্ভিস চলতেছে, তাহলে অন অ্যাভারেজ ওটা শেষ হওয়ার জন্য সময় লাগবে কত, 30/2, এত বললামই আগে, অ্যাভারেজে সময় লাগবে ও হাফ। কিন্তু এখন 30 সেকেন্ডে যে আসছে এটার প্রবাবিলিটি কত, এটার প্রবাবিলিটি হইল 30 সেকেন্ডের জন্য যে ডেন্সিটি ফাংশনের মান ইন্টু 30, তাহলে 30 ইন্টু এফ অফ 30। এখন প্লাস 300 এর জন্য সিমিলার, 300 জন্য 300/2 ইন্টু 300/2 হচ্ছে আমার 300 সেকেন্ডে যদি এসে থাকি তাহলে 300 সেকেন্ডের অ্যাভারেজ হচ্ছে আমার 300/2 150। আর 300 সেকেন্ডে যে আসছি তার প্রবাবিলিটি কত, 300 ইন্টু 300 এর জন্য ডেন্সিটি ফাংশনের মান। এইটাই তো আমার প্রবাবিলিটি, এটা আমরা আগে পড়ে আসছি যে পি অফ 30 হচ্ছে এটা। তো এখন এগুলো হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশনের যতগুলা মান আছে সবগুলোর জন্য যোগ, মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমি করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো যে যদি আমি এস দিয়ে ডিনোট করি s/2 সামেশন s/2 ইন্টু এস এফ অফ এস। ওকে, এখন এখানে সামেশন না মানে এটা ইন্টিগ্রেশন দিয়ে ডিনোট করা হয়, তাহলে ইন্টিগ্রেশনে লিখি ইন্টিগ্রেশন ডিএস। তাহলে হাফকে যদি বাইরে নিয়ে আসি, হাফকে বাইরে নিয়ে এসে তাহলে আমার এই এস এর টার্মটুকু এস স্কোয়ার্ড হয়ে যাবে। এস স্কোয়ার্ড মানে কি, সেকেন্ড এক্সপেকটেশন, এটাই তো এক্সপেকটেশন না, ইন্টিগ্রেশন এস স্কোয়ার এফ অফ এস ডিএস, এক্সপেকটেশন সেকেন্ড এক্সপেকটেশনের মান। তাহলে পুরোটাকে আমি লিখতে পারি ই অফ এস এর স্কোয়ার্ড। এই হাফ এখন নিচে নিচে চলে যাব, তো নিচে চলে গেলে 2 ইন্টু ই অফ এস, এই যে এই সূত্রটাই। তো এটা কি পাইলাম, এটা হচ্ছে আমার আমি যখন আসছি তখন যে কাস্টমারকে সার্ভিস দেওয়া হচ্ছে ওর শেষ হইতে কতক্ষণ টাইম লাগবে এটা ডিনোট করতেছে। ওকে ওকে গেল, সমস্যা নেই। কিন্তু এখন আরেকটা ব্যাপার হইল, আমি যে আসছি একটা লাইন তো আছে, লোকজন তো এখনও লাইনে দাঁড়ায় আছে যে হ্যাঁ ওই সার্ভিস পাচ্ছে ঠিক আছে, কিন্তু এখনও তো আমার একটা লাইনও আছে।
তো এখন আমি লাইনের সবার লাস্টে গিয়ে দাঁড়াইলাম। তো লাইনে এলকিউ পরিমাণ লোকজন আছে লাইনে, তাহলে ওদেরকেও সার্ভিস দেওয়া শেষ করতে হবে। ওরা কারণ যে সার্ভিস পেয়ে বের হবে তারপর আরেকজন আসবে, আরেকজনের জন্য সার্ভিস টাইম লাগবে, তারপর ও শেষ হয়ে ও বের হবে, আরেকজন যাবে, এমন করতে করতে পুরা লাইন শেষ হওয়ার পরে তো আমি ঢুকতে পারবো, তার আগে তো আমি ঢুকতে পারবো না। তো যেহেতু আমার এই পুরা লাইন শেষ হওয়ার জন্য আমাকে ওয়েট করা লাগবে, তো এখন এই ওয়েটিং টাইমটা কত? ওয়েটিং টাইমটা হইলো প্রথমত রো দিয়ে কি ডিনোট করতে তো জানি যে আমার সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি, এটা আমরা আগেই পড়ে আসছি যে যেহেতু এখানে আমার সার্ভার একটা, তাহলে সার্ভার বিজি থাকার প্রবাবিলিটি হচ্ছে আমার রো। তাহলে রেসিজুয়াল টাইম যেটা আমি বের করছি, তাহলে ওই টাইমটা হবে যখনই আমার সার্ভার বিজি থাকবে, তখন সার্ভার যদি ফ্রি থাকে তাহলে তো ওই টাইমে কোনো ভ্যালু নেই, ওই টাইমটা জিরো। তো রো ইন্টু ই অফ আর দিয়ে ডিনোট করতেছি ওই রেসিজিও টাইম মানে কি, যে রেসিজুয়াল টাইম মানে আমি যখন আসছি তখন যে সার্ভিস পাচ্ছে ওর কতক্ষণ লাগবে। তো সার্ভার বিজি এই টাইম লাগতেছে। এখন বাকি যারা আছে অ্যাগেইন সার্ভার বিজি, বাকি যারা আছে ওদের ডাব্লিউ কিউ পরিমাণ টাইম লাগবে। এখন ডাব্লিউ কিউ কেন? আমার লাইনের মধ্যে অন অ্যাভারেজে এল কিউ পরিমাণ লোকজন আছে, এটা আমরা জানি যে এল কিউ আমার অ্যাভারেজ কাস্টমার লাইনের মধ্যে কয়জন আছে। এখন লিটলস থিওরেম অনুসারে আমরা জানি হচ্ছে এল কিউ সমান এল ডাব্লিউ মানে ল্যামডা ডাব্লিউ কিউ, যে এখন আমার অ্যাভারেজ ওয়েটিং টাইম যেটা, তার সাথে আমি যদি ল্যামডা দিয়ে গুণ দিই, অ্যারাইভাল টাইম দিয়ে গুণ দিই, তাহলে আমি পাবো যে এক্সপেক্টেড টাইম কত। তো এখন তাহলে যে যারা আছে ওদেরকে সার্ভ করতে আমার তাহলে এক্সপেক্টেড টাইম কতক্ষণ লাগবে, অ্যাভারেজ টাইম দিয়ে গুণ দিব। যে অ্যাভারেজ টাইম কি আমার ই অফ এস হচ্ছে, এখানে যদি ডিনোট করি ই অফ এস, এর কি আলাদা করে লিখে দেখাবো? আচ্ছা দেখাই। আচ্ছা এই হিসাবটা বুঝলাম, এই হিসাব গেল। তো এক একজনের অন অ্যাভারেজ ই অফ এস টাইম লাগতেছে এক্সপেকটেশন, যেটা হচ্ছে আমার মিন 1/μ, এটা বুঝছো। এরকম আমার লাইনের মধ্যে এল কিউ পরিমাণ লোকজন আছে, তাহলে ডাব্লিউ কিউ ইকুয়াল কি পাইলাম, রো ইন্টু ই অফ আর তো বুঝছোই যেটা আগে বলছিলাম, প্লাস রো ইন্টু না, এখন রো এর হিসাব পরে, আগে হচ্ছে আমার ইয়ার মান, এই কি বলে এল কিউ, এই মানটা আর কি, যে কতক্ষণ টাইম লাগতেছে টাইমটা। তো টাইম লাগতেছে কতক্ষণ, ই অফ এস ইন্টু এল কিউ। এখন আবার এল কিউ মানে কি, এল কিউ মানে হচ্ছে আমার ল্যামডা ডাব্লিউ কিউ। এখন একটা ফিডব্যাক লুপ তৈরি হইলো। ফিডব্যাক লুপ কেন তৈরি হচ্ছে যত বুঝছো, যে আমার লাইন লম্বা দেখে ওয়েট করতে হইতেছে বেশি দেখে আমার লাইন আরও বড় হইতেছে, একটা কন্টিনিউয়াস ফিডব্যাক তৈরি হয়ে গেছে। আমার লাইন এমনিই লাইন লম্বা হওয়াতে আমার ওয়েট করতে হচ্ছে বেশি করতে হচ্ছে বলে এখন আরও অ্যারাইভাল হচ্ছে বেশি, তাহলে আমার অ্যারাইভাল তো হচ্ছেই, তাহলে আমার লাইন আরও লম্বা হচ্ছে, তাহলে লাইন লম্বা হচ্ছে, ওয়েট আরও বাড়তেছে, অ্যান্ড সো অন। তাহলে ল্যামডা ডাব্লিউ কিউ সেম এই ডাব্লিউ কিউ সেম। তাহলে এখন এই ই হচ্ছে আমার আবার 1/μ, তো ল্যামডা বাই মিউ হচ্ছে আমার কি, রো। তাহলে এই পুরো জিনিসটা যদি আবার লিখি, রো ইন্টু ডাব্লিউ কিউ যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে ডাব্লিউ কিউ কমন দিলে 1 মাইনাস রো, তাহলে পুরোটাই আবার কাইটা দেখি, তাহলে পাবো কি, ডাব্লিউ কিউ ইকুয়াল রো ইন্টু এক্সপেকটেশন অফ ই অফ আর রেসিজুয়াল টাইম ডিভাইডেড বাই 1 মাইনাস রো। এখন ই অফ আর মানে আমরা কি জানি,
ই অফ আর মানে রো ইন্টু আমার ইয়ার মান ই অফ এস স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ই অফ এস, ই অফ এস স্কোয়ার divided by 2 into e of s into 1 minus rho ওকে। তাহলে পরে কি পাবো, এখন যদি আমি এটাকে ভাঙায়া দিই যে আমার ই অফ এস মানে হচ্ছে আমার কত 1 বাই মিউ, তো 1 বাই মিউ নিলে উপরে নিয়ে গেলে মিউ ইন্টু রো মানে হইল মিউ আর রো গুণ করলে কি হয় ল্যামডা। তো আমি যদি উপরে তাহলে ল্যামডা রিপ্লেস করতে পারি, তাহলে ল্যামডা ই অফ এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস রো। ওকে, তাহলে এটা হচ্ছে আমি কি পাইছি ডাব্লিউ কিউ এর মান। তাহলে এল কিউ এর মান কত, ল্যামডা ইন্টু ডাব্লিউ কিউ। তাহলে এল কিউ এর মান কি হবে, ল্যামডা স্কোয়ার ই অফ এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস রো। এখন ই অফ এস স্কোয়ার মানে কি, ভ্যারিয়েন্স প্লাস এক্সপেকটেশন অফ এস এর হোল স্কোয়ার into variance standard deviation স্কোয়ার প্লাস এক্সপেকটেশন অফ এস এর হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এস হচ্ছে 1 বাই মিউ এর হোল স্কোয়ার হচ্ছে 1 বাই মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস রো। তাহলে এখন যদি আমি এটা গুণ দিয়ে দিলে কি পাবো, এইটুকু বাদ আর এখানে ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই মিউ স্কোয়ার দিয়ে পাবো আমি রো স্কোয়ার, এটা বাদ। এটা আর এটা কোনো পার্থক্য আছে না, এই তো সূত্রের ডেরিভেশন এটাই। এভাবেই পোলাজ্যাক খিনচিন এই জিনিসটা দেখাইছে যে এটা হচ্ছে আমার জেনারেলাইজড সূত্র। এখন এই সূত্রের মধ্যে আমি এক্সপোনেনশিয়ালের মান বসাইলেও আমি এল কিউ এর মান পাবো, আমি ডিটারমিনিস্টিকের মান বসাইলেও এল কিউ এর অ্যাকুরেট মান পাবো অ্যান্ড সো অন। তো এল কিউ থেকে ডাব্লিউ কিউ তো নর্মালি বের করে দেখাইছি, তো বাকি সব তো সহজ। আর এখন এল এর মান তো কোনো চেঞ্জ হয় না, এল হচ্ছে আমার টোটাল টাইম হচ্ছে আমার ওয়েটিং টাইম প্লাস সার্ভিস টাইম হচ্ছে এভারেজে কি বলে এল হচ্ছে তো আমার ওয়েটিং কিউয়ের সাইজ, তো আমার কিউয়ের সাইজ প্লাস সার্ভিসে আছে কয়জন, সার্ভিসে আছে একজনের জন্য তোমার, তাহলে একজন থাকার প্রবাবিলিটি কত রো, তাহলে ওই জাস্ট রো এল কিউ প্লাস রো, যেটা আমার আগেই পড়ে আসছিলাম MM1-এর মধ্যে যেটা দেখছিলাম ওইটাই। আর সার্ভিস টাইমের ক্ষেত্রেও ডাব্লিউ কিউতে ওয়েট করতে কতক্ষণ টাইম প্লাস টোটাল টাইমের ক্ষেত্রে 1 বাই মিউ মানে কি অ্যাভারেজে সার্ভিস টাইম কত সেটা। আর পাই নট তো বুঝছোই যে আমার সিস্টেম খালি হওয়ার চান্স কত, সিস্টেম খালি থাকার চান্স হচ্ছে 1 মাইনাস সিস্টেমে কেউ আছে ওইটার চান্স, সিস্টেমে কেউ থাকার চান্স হচ্ছে রো, তার মানে 1 মাইনাস রো মানে হচ্ছে পাই নট হচ্ছে আমার সিস্টেম খালি থাকার চান্স। এই যে এটা আমার সিমিলার, রেজাল্ট ইজ সিমিলার টু MM1, কারণ দিন শেষে সবই সেম, খালি এই সূত্রটা একটু চেঞ্জ হয়েছে। সূত্রটা চেঞ্জ হওয়ার কারণও হচ্ছে শুধুমাত্র আমার এই ভ্যারিয়েন্সের মান যদি আমি 1 বাই মিউ স্কোয়ার বসাই দিই তাহলে কিন্তু আবার সূত্র সেম হয়ে যায়। 1 বাই মিউ স্কোয়ার বসালে ল্যামডা স্কোয়ার বাই মিউ স্কোয়ার হচ্ছে রো স্কোয়ার, তো 2 রো স্কোয়ার 2 কাটা রো স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস রো, যেটা হচ্ছে আমার এল কিউ এর মান, যেটা আমরা আগে পড়ে আসছি। এখন যদি কয়েকটা শর্ট ম্যাথ যদি দেখায় যে MM1-এর ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল 5 আর মিউ ইকুয়াল 8-এর ক্ষেত্রে এল কিউ ডাব্লিউ কিউ এর মান বের করছে, যা সূত্রের মধ্যে বসাইছে ওগুলো তেমন কিছুই না। আর যে আমার দিছে এটা যদি আমি MG1 সিস্টেমে করি জেনারেল ডিস্ট্রিবিউশন হিসেবে,
তাহলে এই ক্ষেত্রে আমার কি বলে এই এক্সপেকটেশন মানে এভারেজ টাইম হচ্ছে আমার 1/μ, তো 1/8, আর আমার ভ্যারিয়েন্স হচ্ছে 1/μ²। মানে এটাও এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রেই করে দেখাইছে আর কি। যদি আমি এই সূত্র ইউজ করতে চাই, এই সূত্র যদি ইউজ করি তাহলে যেহেতু আমি এটাকে জেনারেল হিসেবে ধরতেছি, তা কিন্তু আসলে মানে জেনারেল ডিস্ট্রিবিউশনের মধ্যে ওই ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল, তাহলে আমি ভ্যারিয়েন্স বের করবো। ভ্যারিয়েন্স হচ্ছে আমার 1/μ², তার মানে মিনের হোল স্কোয়ার, তো মিনের স্কোয়ার হচ্ছে এত। এখন আমি এই সূত্রের মধ্যে বসাইয়া মান পাইছি, এলকিউ এর মান পাইছি 25/24। এই যে এলকিউ এর মান 25/24, আমি ডিরেক্ট সূত্রের মধ্যে বসায় যেটা পাইছিলাম এখানের মধ্যে এই পোলাজ্যাকের সূত্রের মধ্যে বসালেও সেম জিনিসই পাইলাম। এল এর মান 5/3, 5/3, ডাব্লিউ কিউ এর মানও সেম, কারণ সেমই হবে। এটা জেনারেলাইজ সূত্র। আর আমরা আগে যেগুলো পড়ে আসছি না ওগুলো হচ্ছে স্পেসিফিক, শুধুমাত্র এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে যে সূত্র সেটা জেনারেলাইজ সূত্রের মধ্যে মান বসালেই হয়ে যাবে। এখন যদি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন না হয় তাহলে আমাকে কোনো একটা আর্লেং ডিস্ট্রিবিউশন দেবে। আর্লেং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুইটা প্যারামিটার আমাকে দিয়ে দিবে, একটা হচ্ছে শেপ প্যারামিটার কে, আর একটা হচ্ছে রেট প্যারামিটার ল্যামডা। এখন এই ল্যামডার সাথে ওই ল্যামডাকে মিক্স করানো যাবে না। এই ল্যামডাকে ল্যামডা এস দিয়ে ডিনোট করে, যেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনের জন্য। তো ওই ক্ষেত্রে আমার মিন হচ্ছে কে বাই ল্যামডা। এই কে বাই ল্যামডাকেই সার্ভিস রেট হিসেবে ধরা হয়, কে বাই ল্যামডাকে মিন সার্ভিস রেট। তাহলে কে বাই ল্যামডাই হচ্ছে আমার মিউ এর মান, সহজ কথায় 1/μ এর মান আর কি, সার্ভিস টাইম। তাহলে সার্ভিস রেট হচ্ছে 1/μ। তো আর ভ্যারিয়েন্স হচ্ছে আমার কে বাই ল্যামডা স্কোয়ার আর্লেং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো এখানে একটা ম্যাথ প্রবলেম দিচ্ছে, ওখানের মধ্যে যদি আমার আর্লেং ডিস্ট্রিবিউশনে কে এর মান 1 হয় তাহলে এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়, কারণ ওই ক্ষেত্রে আমার ওই ল্যামডা, যে ল্যামডায় মান দিছে ওই ল্যামডাটাই হবে আমার কি বলে মিউ, কারণ এই যে এই ল্যামডা হচ্ছে রেসিপ্রোকাল অফ রেট, তাহলে ল্যামডা হচ্ছে টাইম। এই ল্যামডা এস দিয়ে আসলে টাইম ডিনোট করে, তো এই ক্ষেত্রে 1/λs ইকুয়াল হচ্ছে আমার মিউ, 1/μ। তাহলে মিউ ইকুয়াল, তো মিউই থাকবে, আর ভ্যারিয়েন্স হচ্ছে 1/λ², তার মানে 1/μ², সেম জিনিস। কে এর মান 1 হইলে আর্লেং ডিস্ট্রিবিউশনটাই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে কে এর মান 1 না অন্য একটা মান দিল, তো একটা দিছে জেনারেল ডিস্ট্রিবিউশন ইনফিনিটি। তো অ্যাভারেজ অফ 10 অ্যারাইভালস অকার পার আওয়ার, এটা হচ্ছে আমার অরিজিনাল মানে ল্যামডার মান হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম, ওইটা হচ্ছে আমার 10 অ্যারাইভালস অকার ইচ আওয়ার। কাস্টমার সার্ভিস টাইম ফলোস আর্লেং ডিস্ট্রিবিউশন। সার্ভিস রেট আমাকে ডিরেক্টলি দেয় নাই, মিউ এর মান ডিরেক্টলি দেয় নাই, বলছে এটা আর্লেং ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে আমাকে মিউ এর মান বের করতে হবে। তো মিউ এর মান আমি পাবো কই থেকে? কে বাই ল্যামডা থেকে আমি 1/μ পাবো। তাহলে কে বাই ল্যামডা থেকে 1/μ পাবো, তো মিউ হচ্ছে আমার ল্যামডা বাই কে। তো ওই ল্যামডা হচ্ছে এই ল্যামডা না, মানে ইন্টারভ্যাল টাইমের ল্যামডা না, ল্যামডাটা হচ্ছে আমার যে এই রেট প্যারামিটার, আমার আর্লেং ডিস্ট্রিবিউশনের রেট প্যারামিটার কত। তো বলছে আর্লেং ডিস্ট্রিবিউশনের রেট প্যারামিটার 1 কাস্টমার পার মিনিট, আর শেপ প্যারামিটার 4। তাহলে 1 পার মিনিট হচ্ছে 60 পার আওয়ার, যদি ঘন্টায় হিসাব করে। আর আর্লেং ডিস্ট্রিবিউশনে কে এর মান হচ্ছে 4, তাহলে মিন সার্ভিস টাইম হচ্ছে কে বাই ল্যামডা, তো 4/60, তো 1/15, যেটা হচ্ছে 4 মিনিটস, ওটাই হচ্ছে আমার মিন সার্ভিস টাইম, যেটা হচ্ছে 1/μ। তাহলে মিন সার্ভিস রেট পাইতে হলে 1/4 পাবো। তো ভ্যারিয়েন্স যদি বের করি কে বাই ল্যামডা স্কোয়ার, তো 4/60², তো 1/30² পাইলাম। তো এখন আমাকে বলছে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার ওয়েটিং ইন লাইন। তো প্রথমত অ্যারাইভাল রেট, তো আমাকে বলছে 10 কাস্টমার পার আওয়ার। সার্ভিস রেট তো পাইলাম যে আমার 15 পার আওয়ার, যেহেতু 1 ঘন্টায় 4 জন, তাহলে কী করে না, মানে 60/4, 1 ঘন্টায় 1/14, হ্যাঁ 1/15, তাহলে 15 পার আওয়ার, ওইটাই তো। হ্যাঁ না, একজনকে সার্ভিস দিতে 1/15 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টায় 15 জনকে সার্ভিস দিতে, ঠিকই আছে। তাহলে 60/4, তাহলে 15 পার আওয়ার। তাহলে এখান থেকে রো এর মান হচ্ছে ল্যামডা বাই মিউ করলে 2/3 পেয়ে গেলাম। তো এখন আমার সবটা পেয়ে গেছি। এখন আমাকে বলছে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ওয়েটিং ইন লাইন, তো এলকিউ এর মান তো আমরা সূত্রের মধ্যে বসালেই পাবো। সূত্রটা এখন যেহেতু কেমনে আসছে এটা বুঝছো, তাহলে সূত্র মনে রাখা কোনো পেন না। সূত্র এখন মনে রাখা একবারে সহজ, কারণ সূত্রটা আসলে কীভাবে আসছে ওইটা বুঝলেই আর মনে রাখতে কষ্ট হবে না।
তো এটা স্লাইডের মধ্যে বলে না, এই জন্য আমি এক্সট্রা করে দেখাইলাম। তাও এল কিউ এর মান পেয়ে গেলাম 5/6। এল এর মান হচ্ছে, তাহলে বলছে এক্সপেক্টেড টাইম দ্যাট এ কাস্টমার উইল স্পেন্ড ইন দ্য সিস্টেম। সিস্টেমের টাইম বের করতে বলছে, সিস্টেমের টাইমের জন্য আমার এল এর মান লাগবে। এল হচ্ছে আমার এল কিউ প্লাস রো, তো 3/2, তো ডাব্লিউ ইকুয়াল 3/2 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার মান হচ্ছে 10, তাহলে 3/20, তার মানে 9 মিনিটস পার আওয়ার যেহেতু। আর হোয়াট ফ্র্যাকশন অফ টাইম উইল দ্য সার্ভার বি আইডল। আইডল টাইম হচ্ছে পাই নট হচ্ছে 1/রো, 1 মাইনাস রো, তো রো হচ্ছে আমার 2/3, তাহলে 1 মাইনাস রো হচ্ছে 1/3। আর এখন যদি ডেটা মিনিস্ট্রিকের ক্ষেত্রে দেখাই, ডেটা মিনিস্ট্রিকের ক্ষেত্রে যেটা বললাম যে আমার ভ্যারিয়েন্স 0 হয়ে যাবে, বাকি সব তো নর্মালি। তো ভ্যারিয়েন্স 0 হয়ে যাওয়াতে আমার ওই পল, নাম কি, পল কিছু একটা নাম বলে গেলাম, যাই হোক, অসূত্রের মধ্যে জাস্ট বসাইলাম, আমার ওই প্রথম টার্মটুকু বাদ গেছে গা। তো এই সূত্রটা আইডেন্টিক্যাল টু আমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে সূত্র, ওইটা শুধুমাত্র 2 দিয়ে ভাগ গেছে। 2 দিয়ে ভাগ গেছে এক্সপোনেনশিয়ালের তুলনায়। এখানে আমার কিউবেল লেংথও হাফ হয়ে গেছে, ওয়েটিং কিউতে ওয়েট করার যে টাইম ওটাও হাফ হয়ে গেছে ডেটা মিনিস্টিক হওয়াতে। কেন হাফ হয়েছে এটা বললাম আগেই। এখন তাইলে মানগুলো বসালে 25/48 পাইলাম, ডাব্লিউ কিউ এর মান পাইলাম 5/48। কিন্তু এটা যদি MM1 হইতো, তাহলে ওই ক্ষেত্রে আমি যদি ডিরেক্ট সূত্রের মধ্যে বসাই, তার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রের মধ্যে বসাই, রো স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস রো যদি করি, তাহলে 25/24 যেটা হচ্ছে দ্বিগুণ, আর ডাব্লিউ কিউ 5/24 যেটা হচ্ছে দ্বিগুণ। একটা টিপিক্যাল কাস্টমার উইল স্পেন্ড অনলি হাফ এজ মাচ টাইম ইন এ লাইন ইন অ্যান MM1, একটা এক্সপোনেনশিয়াল সার্ভিস টাইমের ডিস্ট্রিবিউশনে কম্পেয়ার টু ওইখানের মধ্যে যতক্ষণ টাইম স্পেন্ড করতো তার অর্ধেক পরিমাণ টাইম স্পেন্ড করবে যেখানে আমার সার্ভিস টাইমটা ডিটারমিনিস্টিক। এটা তো রিয়েল লাইফে আমরা দেখতে পারি যে যদি সার্ভিস টাইম ফিক্সড হয় তাহলে আমাদের কোনো পেইন হয় না। সার্ভিস টাইম যদি বেশি হয়, মানে একটা রেঞ্জে থাকে যে কম হইতে পারে বেশি হইতে পারে, সবসময় কেন জানি লাগে যে আমাদের ভাগ্য খারাপ, সবসময় বেশি হইতেছে। কিন্তু আসলে এটা ভাগ্য না, এটা হচ্ছে পিওরলি ম্যাথ। যে হ্যাঁ, যেহেতু বেশি হইতেছে, বেশি হওয়াতে লাইন বড় হচ্ছে, লাইন বড় হওয়াতে আরও বেশি লাগতেছে। তো সহজ কথা, এটা কাস্কেডিং এফেক্ট। এখন কয়েকটা ক্ষেত্রে কম লাগলেও ওইটা আমাদের যেটা অলরেডি যে ড্যামেজটা হয়ে গেছে ওইটাকে আর রিকভার করতে পারে না। তো ওই জন্য অ্যাট দি এন্ড আমার লাইনের একটা ফিক্সড টাইমের তুলনায় লাইনটাও ডবল, লাইন ডবল হওয়াতে ওয়েটিং টাইমও ডবল। ইভেন ইফ মিন সার্ভিস টাইমস আর নট ডিক্রিজড, যদি আমি সার্ভিস টাইম ডিক্রিজও না করি, সার্ভিস টাইম 2 ক্ষেত্রে সেম, আমার অ্যাভারেজ সার্ভিস টাইমটা 2 ক্ষেত্রে সেম, শুধুমাত্র আমি ভ্যারিয়েন্সটা ডিক্রিজ করলে, ডিক্রিজ ইন দ্য ভ্যারিয়েবিলিটি, যে রেঞ্জটা, ওই রেঞ্জটা শুধুমাত্র কমাইলে, আমি যদি ভ্যারিয়েন্সটা কমাই, যে আছে এখন মিনের আশেপাশে ভ্যালুগুলো আছে, মিন থেকে বেশি ছিড়ায় নাই ভ্যালুগুলো, শুধু ওইটুকু চেঞ্জ করলেই আমার কিউবের সাইজ আর কাস্টমারের ওয়েটিং টাইমটা সাবস্ট্যান্সিয়ালি কমবে। কারণ কি, অ্যাভারেজের কাছাকাছি আছে, অ্যাভারেজের কাছাকাছি থাকলে তার হওয়ার কম, কী বলে, অ্যাভারেজের কাছাকাছি থাকলে তার ওয়েটিং লিস্ট অত বড় হওয়ার চান্স কম। কিন্তু অ্যাভারেজ থেকে দূরে যদি থাকে, তাহলে ওই অল্প কয়েকটা যেগুলো দূরে আছে ওদের জন্যই আমি মারা দেখাবো, সহজ কথায় ওদের জন্যই আমার ওয়েটিং টাইম অনেক লম্বা হয়ে যাবে, ওদের জন্যই আমার ওয়েটিং টাইম এত লম্বা হওয়াতে কিউ এর মধ্যে লোকজন আসতেছে, কিউ এর মধ্যে লোকজন আসাতে ওয়েটিং টাইম আরও বাড়তেছে, শুধুমাত্র ওদের জন্যই, যাদের জন্য টাইম বেশি লাগতেছে। তো অ্যাভারেজের থেকে ভ্যারিয়েবিলিটি যদি কম হয়, ভ্যারিয়েন্স কম হয়, অ্যাভারেজের কাছাকাছি সবগুলো সার্ভিস টাইম আসে, তাহলে আমার সার্ভিস টাইমটা তুলনামূলক কম লাগবে। ডিরেক্টলি যদি একটা সিঙ্গেল ভ্যালু হয় সার্ভিস টাইমে, তাহলে সবচেয়ে কম লাগবে। আর যতই আমার ভ্যারিয়েবিলিটি বাড়বে, যতই ভ্যারিয়েন্স বাড়বে, ততই আমার ওয়েটিং টাইম বাড়বে। আমার ওয়েটিং টাইম বাড়াতে লাইনের মধ্যে কতজন আছে সেটা বাড়বে, অ্যান্ড কাস্কেডিং এফেক্ট হয়ে আরও বাড়তে থাকবে। তো এটাই স্লাইডের মধ্যে, এটা মাত্র কয়েকটা পেজে দেখাইছে, কিন্তু আমি আরও ডেপথে একটু বললাম যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি বুঝছো সবাই। ওকে, শেষ।